হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে এমন একটা বই বুক রিভিউ করে দেখাচ্ছি যে বইটা 9-10 বা আমি বলতে পারি ক্লাস 8 থেকে ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রয়োজনে লাগতে চলেছে। 9-10-এ বিশেষ করে লাগবে এই কারণ হচ্ছে 9-10 ইংলিশ সাবজেক্টে 30টা নাম্বার থাকে রাইটিং সেকশানে, যে দিকটা কিন্তু অনেক সময় উপেক্ষিত থেকে যায়। পরীক্ষার হলে দেখা যায় যে বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো রাইটিংয়ের কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে অ্যাটেম্প করে আসতে পারেনি। এর কারণ হতে পারে যে রাইটিং সম্পর্কে ধারণা কম, বা মাধ্যমিকের ক্ষেত্রে রাইটিংকে কিভাবে লিখলে এখান থেকে বেশিরভাগ নাম্বার পাওয়া যাবে, বেশি নাম্বার পাওয়া যাবে, এবং যত ধরনের রাইটিং হতে পারে প্রয়োজনীয় 9-10-এর ক্ষেত্রে তার একটা সামগ্রিক একটা বই। সাধারণ ক্ষেত্রে যে বইগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গ্রামার বই, সেই গ্রামার বইয়ের সঙ্গে রাইটিং থাকে। এর ফলে কি হয় যে যেহেতু গ্রামার বই বেশ খানিকটা অংশ নিয়ে নেয়, সেই জন্যে রাইটিংয়ের জন্যে যে যতটা জায়গা পাওয়া যায় তাতে সব ধরনের রাইটিং এবং সব রকমের টপিককে ঢোকানো সম্ভব হয় না। সেই জন্যে হয়তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই ফলো করতে হয়, বা মোর দ্যান ওয়ান বই ফলো করতে হয়, যেটা হয়তো অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো আজকে এই যে বইটা আমি দেখাচ্ছি সেই বইটায় কি আছে না, প্রথম কথা হচ্ছে 9-10-এর যে রাইটিং, 9-10-এর রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে। খুব একটা মারাত্মক বিষয় নয় যে 10-এর রাইটিং যে সেকশনগুলো থাকে সেইখান থেকে 7 থেকে 8 নাম্বার তুলে নিয়ে আসা খুব একটা বড়সড় ব্যাপার নয়, যদি প্রপার গাইডেন্সটা আমরা পাই। তা আজকের এই বইটায় সেই জিনিসগুলো আছে, আমি সেগুলো দেখাবো, এবং তার সাথে সাথে এটাও বলবো যারা এখন বর্তমান 9-10-এ পড়ছো বা 11-12-এ পড়ছো তারা অবশ্যই এই বইটিকে সংগ্রহে রেখো, কারণ আগামী দিনে যদি তোমরা নিজেদের হাত খরচ চালানোর জন্য টিউশন বা এই ধরনের কিছু করো, তাহলে সেই ক্ষেত্রে একটা বড় অংশের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে রাইটিংয়ের, যেটা ছাত্রছাত্রীরা চাইবে মাস্টারমশাই বা দিদিমণি লিখিয়ে দিক। তো সেই জন্যও কিন্তু তোমাদের এই বইটার প্রয়োজন পড়বে। যদিও আজকে ইন্টারনেটের যুগে সব কিছুই নেটে অ্যাভেলেবেল, কিন্তু সেটা ছাত্র উপযোগী করে তোলা বা আমাদের পশ্চিমবঙ্গের যে মিডিয়াকার ছাত্রছাত্রীদের প্রয়োজনের দিকে তাকিয়ে তারা কতটা নিতে পারবে সেই দিকে লক্ষ্য দিয়ে তৈরি করা এই বইয়ের নাম হচ্ছে হিপোক্রিন অফ রাইটিং স্কিল, তুলসী প্রকাশনীর এই বই। মলাটেই যেটা দেখা যাচ্ছে 9-10 ছবি দেওয়া রয়েছে একটা হিপোক্রিনের, এবং এইখানে যে যে জিনিসগুলো রয়েছে ডাফ অ্যান্ড দত্তর বই এটা। সুতরাং একটা তো কোম্পানির একটা গুডউইল আছে, শুধু এই কোম্পানির থেকে যে যে বইগুলো বেরিয়েছে সবগুলোই ভালো। ডাফ অ্যান্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চ তো প্রত্যেকেই করে থাকো। তো এইখানে দেখো যে যে জিনিসগুলো আছে: প্যারাগ্রাফ, ডায়লগ, বায়োগ্রাফি, প্রসেসিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, রিপোর্ট, নোটিশ, অটোবায়োগ্রাফি, সামারি রাইটিং, সমস্ত ধরনের রাইটিং কিন্তু এখানে আছে। এবং ম্যাক্সিমাম যত এই মুহূর্তে মার্কেটে যে ধরনের গ্রামার বইগুলো রয়েছে তার সঙ্গে যে যে রাইটিং আছে, তার সঙ্গে নতুন ধরনের কিছু রাইটিং, বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে ধরনের রাইটিংগুলো পড়েছে, যে টপিকগুলো, সমস্তগুলো কিন্তু অ্যাকিউমুলেটেড হয়ে রয়েছে। সুতরাং একটা বইতেই রাইটিংয়ের সমস্ত কাজ তোমাদের হয়ে যাবে। চলো আমরা ভেতরটা দেখি। এইটা হয়ে গেল ইনার পেজ। এইখানে আছে দামের জায়গা 300 টাকা দাম লেখা রয়েছে, কিন্তু ন্যাচারালি অনেকটাই ডিসকাউন্ট হয়, তো আশা করি অনেকটাই কম দামে তোমরা পেয়ে যাবে। এরপরে ভেতরে কয়েকটা জিনিস এনারা বলেছেন যে রাইটিংয়ের মূল্যায়নের ক্ষেত্রে কিছু ইন্ডিকেটর থাকে। রাইটিং স্কিল বাড়িতে অভ্যাসের প্রাথমিক স্তর থেকে এই সূচকগুলো মাথায় রেখে নিয়মিত অভ্যাস করলে উত্তরপত্রে তা ছাত্রদের বিশেষ সহায়ক হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে যখন কোনো পরিচিত রাইটিং দেখতে পায় তখন তারা বাড়ি থেকে পড়ে আসা বা মুখস্থ করে আসা সেই লেখাটিকে উত্তরপত্রে হুবহু লিখে দেয়। প্রশ্নপত্রে যে পয়েন্টস থাকে তা খেয়াল করে না, ফলে প্রাপ্য নম্বর থেকে স্বাভাবিকভাবেই বঞ্চিত হয়। এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ধরা যাক প্রশ্নপত্রে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ দেওয়া রয়েছে আর সেটির জন্য 5টি পয়েন্টস দেওয়া রয়েছে। একজন পরীক্ষার্থী বাড়ি থেকে যে লেখাটি আগে প্রস্তুত করে এসেছে সেখানে 8টি পয়েন্ট আছে, কিন্তু প্রশ্নপত্রে দেওয়া 2টি পয়েন্ট সেখানে নেই।
ফলে ছাত্রটি এই পয়েন্টসের জন্য অর্থাৎ মূল্যায়নের পরিভাষায় যাকে ইউনিট বলা হয় সেই দুটি পয়েন্টস বরাদ্দ নম্বর সেই দুটি পয়েন্টসের জন্য সেটা পাবে না। যদিও সে অতিরিক্ত 3টে পয়েন্ট লিখছে তবুও প্রদত্ত পয়েন্টগুলির সাথে সম্পর্কিত না হয় সে প্রাপ্য নম্বর পাবে না। তাহলে দেখো এই গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে বলে দেওয়া আছে যেটা কিন্তু তুমি কোনো রাইটিংয়ের বইতে পাবে না। এবারে ইন্ডিকেটর কী কী ইন্ডিকেটর থাকে রাইটিংয়ের ক্ষেত্রে, একটা ইন্ট্রোডাকশন থাকে, ইউনিট বা কন্টেন্ট মানে যে পয়েন্টগুলো থাকে সেগুলোকে ইউনিট বা কন্টেন্ট বলে। ফর্ম মানে কি লেটার রাইটিংয়ের একরকম ফর্ম থাকে, রিপোর্ট রাইটিংয়ের একরকম ফর্ম থাকে, নোটিশের একরকম ফর্ম থাকে। হ্যাঁ, অর্গানাইজেশন কীভাবে তুমি সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখছো, রেজিস্টার মানে ভাষার ব্যবহার বানান ঠিকঠাক আছে কিনা, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক আছে কিনা সেইগুলো, টাইটেল বা হেডিং তুমি দিচ্ছ কিনা এবং কনক্লুশন তুমি রাখছো কিনা, এই সমস্ত জিনিসগুলো উপর ভিত্তি করেই কিন্তু তোমার মার্কসগুলো আসে। এইখানে দেখো মোটামুটিভাবে স্টোরি, লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং, ডায়ালগ, অটোবায়োগ্রাফি, সামারি, রিপোর্ট প্রত্যেকটাতে এই স্ট্রাকচারটা কিভাবে থাকে আমি যদি এইটা বুঝতে পারি তাহলে কিন্তু আমি এইগুলোকে ব্যবহার করে এই যে ইন্ডিকেটরগুলোকে ব্যবহার করেই কিন্তু আমি আমার নাম্বারকে বাড়িয়ে নিতে পারবো। তাহলে এই হচ্ছে বইয়ের প্রথম কথা যেটা আমাদেরকে একটা অ্যাসিস্ট করছে যাতে করে আমরা মাধ্যমিকের মতো বা 9-10-9-এর মতো পরীক্ষায় যেখানে 30 নম্বর রাইটিং থাকে সেটা আমরা পেয়ে যেতে পারি। এইবার দেখো কন্টেন্ট আসছি, প্রথম হচ্ছে লেটার রাইটিং। দেখো পার্সোনাল লেটার, এইদিকে শুধু পার্সোনাল লেটারে ভর্তি, এতগুলো পার্সোনাল লেটার তুমি কোনো বইতে পাবে না। তার সঙ্গে রয়েছে দেখো ফর্মাল লেটার এই দিক থেকে শুরু হয়ে এই অবধি গেছে ফর্মাল লেটার। এরপরে দেখো শুরু হয়েছে আবার এডিটোরিয়াল লেটার, এইখান থেকে শুরু হয়ে এই অবধি। পরে আসছে দেখো স্টোরি রাইটিং যেটা কিন্তু প্রত্যেকবারই হয় 9-এ নাহলে 10-এ অল্টারনেটিভলি কিন্তু চলেই আসে। এবার স্টোরিতে অনেক সময় কি হয় যে আমাদের কাছে প্রচুর স্টোরি স্টক থাকে না, বেশিরভাগ বইতে 10টা 12টা 14টা স্টোরি থাকে। এইখানে তোমরা দেখতে পারো কতগুলো স্টোরি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আছে এক্সারসাইজ, মানে আরও নতুন অভিনব কিছু স্টোরি, সেই সম্পর্কে কিছু এক্সারসাইজও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারবে। প্যারাগ্রাফ রাইটিং তোমরা দেখে দাও, প্যারাগ্রাফ কী বা এখানেও দেখো দেওয়া আছে স্টোরি রাইটিং কী সেগুলো সম্পর্কেও বলে দেওয়া রয়েছে। এবার স্টোরি রাইটিংয়ের মধ্যে কিছু স্পেসিমেন দেওয়া আছে যেগুলো আমি দেখাচ্ছি। দেখো প্যারাগ্রাফ রাইটিং কত রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং এইখান থেকে এত দূর পর্যন্ত রয়েছে। তার নিচে রয়েছে প্রসেসিং, এদিকে রয়েছে বায়োগ্রাফি, এদিকে রয়েছে দেখো অটোবায়োগ্রাফি, রিপোর্ট রাইটিং, এদিকে রয়েছে নোটিশ রাইটিং, মানে কোনো টপিক বাদ নেই। এদিকে রয়েছে ডায়ালগ রাইটিং, এদিকে রয়েছে সামারি রাইটিং। এবার দেখো রয়েছে পার্সোনাল লেটারের কীরকম গঠন হবে সেই সম্পর্কে কিছু বলা রয়েছে। এইখানে কিছু মানে কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে বলা রয়েছে। একটা লেআউট করে দেওয়া আছে পার্সোনাল লেটারের লেআউট কীরকম হবে। এইদিকে দেখো কিছু ইনফর্মাল লেটার, দেখো বাংলা এবং তার সঙ্গে ইংলিশ করে দেওয়া রয়েছে, মানে প্রথমে বাংলাটা পড়ে নিয়ে ইংলিশ করবে, এরকম কয়েকটা করে দেওয়া রয়েছে। দেখো যেগুলো প্রায় আসে সেরকম ধরনের কয়েকটা করে দেওয়া রয়েছে এবং তারপর থেকে কিন্তু দেখো এই 6 নম্বর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এইখান থেকে পরপর ইংলিশে শুরু হয়ে যাচ্ছে লেটার রাইটিং। দেখতে পাচ্ছ তোমরা, আমি উল্টে যাচ্ছি। পার্সোনাল লেটার, এবার দেখো পার্সোনাল লেটার পরীক্ষায় কিভাবে চেক করা হয় এইটা একটা দেখিয়ে দিয়েছে। যদি এইরকম একটা আমি পরীক্ষায় পাই তাহলে আমি যদি এরকম লিখি তাহলে মার্কস কিভাবে দেয়া হবে, কোথায় কোথায় ভুল সেগুলোকে কিভাবে মার্কিং করা হয় সেই জিনিসটা কিন্তু এখানে করে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইখানে আবার কিছু এক্সারসাইজ রয়েছে লেটার রাইটিংয়ের উপরে। এবার আসছি আমরা ফর্মাল লেটারে কী কী করতে হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানেও সেই একইভাবে কিছু লেটার লিখে দেওয়া রয়েছে, তারপর থেকে ইংলিশ বাংলায় লেখা রয়েছে, তারপর থেকে কিন্তু এখানে ইংলিশেই সমস্ত লেখা আছে। এবং এইখানে দেখা যাক এখানে কোনো লেটার লিখেছে কিনা। ইয়েস, এখানেও দেখা যাচ্ছে একটা লেটার যেটা পরীক্ষার হলে যেরকম সাদা পাতায় লেখা হয় সেরকমভাবে লিখে দিয়েছে এবং সেখানে কোথায় কোথায় ভুলগুলো কিভাবে মার্কিং করা হয় মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এই ভুলগুলোই কিন্তু বারবার হয়ে থাকে। ঠিক আছে, এরপরে এক্সারসাইজ দেওয়া রয়েছে এবং তারপরে শুরু হচ্ছে এডিটোরিয়াল লেটার। এবার এডিটোরিয়াল লেটার এখানেও ইংলিশ এবং বেঙ্গলি ইংলিশ এরকমভাবে রয়েছে। তারপরে লেটার শুরু হয়ে গেল এবং এরও এক্সারসাইজের ক্ষেত্রে একটা জায়গায় দেখিয়ে দেওয়া আছে যে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কোথায় কোথায় কী ভুল হয়। দেখো 8 নম্বর পাচ্ছে। কি ভুল হয় যে এতগুলো ভুল সত্ত্বেও কিন্তু সে 8টা নাম্বার পেয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করে রাখতে হবে যে
যে 8টা নাম্বার পাওয়া যেতে পারে এতগুলো ভুল হলেও, কারণ হচ্ছে এমনই স্টুডেন্ট ফ্রেন্ডলি এখনকার প্রশ্ন যাতে করে তুমি লিখলেই সেখানে নাম্বার পাবে। এখানে এক্সারসাইজ কিছু দেওয়া রয়েছে। এরপর আসছি স্টোরি রাইটিং, স্টোরি কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে বলা আছে, ফেবল কী সেই সম্পর্কে বলা আছে, কিছু বেঙ্গলি পার্ট দেওয়া রয়েছে এবং তার ইংলিশ করা রয়েছে এরকম, এবং তারপর থেকে আবার আগের মতনই এখানে প্যারাবেল কাকে বলে দেওয়া রয়েছে। এখানে দেখো স্টোরি ছোট ছোট করে, এমন কিছু বড় লেন্দি নয়। সুতরাং এইগুলো যদি তুমি, যদিও বইটা চওড়া, লিখতে গেলে মোটামুটি মানে প্রায় 1 পাতার কাছাকাছি তোমাদের হয়ে যাবে। তো তবুও তোমাদের পক্ষে এটা খুব একটা কষ্টকর হবে না যদি তোমরা একটু ভালো করে পড়তে চাও। দেখো একটা স্টোরি যদি পরীক্ষার খাতায় লেখা হয়, এইভাবে লিখেছে স্টোরিটা, তা কীভাবে তার মার্কিং করা হয়েছে সেটা কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। এরপরে স্টোরি রাইটিংয়ের ওপর দেখো অজস্র এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, তোমরা চাইলেই এগুলো প্র্যাকটিস করতে পারো, এর বাইরে কোনো দিন স্টোরি হবে না। এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং, সিমিলারলি প্যারাগ্রাফ রাইটিং নতুন করে দেখানোর কিছু নেই, আমি পরপর এবার দেখিয়ে যাচ্ছি। প্যারাগ্রাফ রাইটিংয়ের রয়েছে, এরপরে প্রসেসিং সম্পর্কিত কিছু টপিকে দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ে সেভ লাইফের ওপর একজন লিখেছে, কীরমভাবে ভুল হয়েছে, কীভাবে নাম্বার দেওয়া আছে, 8 নম্বর পাচ্ছে, কীভাবে পাচ্ছে সেটা দেওয়া রয়েছে। এবারে দেখো প্রসেসিংয়ের ওপরে আমরা পেয়ে যাচ্ছি কিছু রাইটিং। এবার প্রসেসিংয়েও দেখো একজন প্রসেসিং লিখেছিল, সে কীভাবে নাম্বার পাচ্ছে, 8 পেয়েছে, কীরম ভুলগুলো করেছে এখানে দেওয়া রয়েছে। ভুলগুলোকে যদি দেখে বুঝতে পারো যে তোমার ভুলের জায়গা কোথায় আছে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তুমি এখানে দেখো বায়োগ্রাফি রাইটিং, যত ধরনের বায়োগ্রাফি এখনো পর্যন্ত বিভিন্ন বইতে আছে, সব ধরনের বায়োগ্রাফি কিন্তু এখানে দেয়া রয়েছে, সুতরাং কোনো অসুবিধা তোমাদের হবে না। এখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর রাইটিং 7 নম্বর পেয়েছে, কী কী মিস্টেক হয়েছে এখানে দেয়া রয়েছে। তারপরে তোমার কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে। বায়োগ্রাফি রাইটিংয়ের পরে থাকছে এখানে অটোবায়োগ্রাফি রাইটিং আছে একই রকমভাবে এক্সারসাইজ, এবং এখানে করে দেওয়া আছে একজন স্টুডেন্ট লিখেছে কীরকম। তারপর আসছি রিপোর্ট রাইটিংও প্রচুর রিপোর্ট রয়েছে, যত ধরনের রিপোর্ট হয়, কিছু কিছু বাংলাও দেয়া রয়েছে। আবার তারপরে রয়েছে নোটিশ রাইটিংয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ নোটিশ দেওয়া রয়েছে, এবং এখানেও নিশ্চয়ই একটা নোটিশ লিখে দেওয়া থাকবে। এই যে আই ট্রিটমেন্ট ক্যাম্প, দেখো সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লেখা হয়েছে, তো কোথায় কোথায় মিস্টেকগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, এবং 7 নম্বর পাচ্ছে। এবং এখানেও নোটিশ রাইটিংয়ের ওপর যে এক্সারসাইজগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তা নোটিশ রাইটিংয়ের এত এক্সারসাইজ রয়েছে প্রায় 43টা। তোমরা এই নোটিশ রাইটিং যদি প্র্যাকটিস করে যাও তাহলে এর বাইরে কোনো নোটিশ হবে না। ডায়ালগ রাইটিং যেহেতু খুব বেশি আসে না, সেই জন্য ডায়ালগ রাইটিং সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে, এবং ডায়ালগের যে কটা খুব অল্প পরিমাণেই এখানে দেওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি 10টার মতো, আর কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে। এখানে ডায়ালগ রাইটিং লিখলে কীরকম ভাবে লেখা হয় সেটা এখানে দেখিয়েছে ডায়ালগ রাইটিং। আর সামারি রাইটিং খুবই কম, মানে যদি আমরা মাধ্যমিক বা 9-এর ইতিহাস দেখি, খুবই কম স্কুলে বা মাধ্যমিকে এই সামারি রাইটিং দেওয়া হয়েছে, সেই জন্যে তাও মোটামুটি 15-17টা রাইটিং এখানে দেওয়া রয়েছে। সামারি রাইটিং কেউ যদি লিখে থাকে তাহলে এরকম ধরনের হয়তো লেখাটা এসে দাঁড়াবে। তো এই ছিল মোটামুটি এই রাইটিং সেকশন, এর কিছু সামারির উপর এক্সারসাইজ দেওয়া রয়েছে। তো এই হচ্ছে রাইটিং সেকশনের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে মাধ্যমিকের কোয়েশ্চেন সেগুলো দেওয়া রয়েছে, যে 2015 থেকে শুরু করে 2023 সাল অবধি মাধ্যমিকে কী কী রাইটিং পড়েছিল, প্রত্যেকবার 3টে করে রাইটিং পড়ে তোমরা একসঙ্গে সমস্ত রাইটিংয়ের টপিকগুলোকেও পেয়ে যাচ্ছ। 2025 পর্যন্ত দেওয়া রয়েছে এখানে। তাহলে এই বইটা কিন্তু রাইটিংয়ের দিক দিয়ে তোমার একদম অল ইন ওয়ান, সব কিছু এক জায়গাতে তুমি পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে আজই তোমরা নিকটবর্তী যে বইয়ের দোকান আছে সেখান থেকে এই বইটা নিয়ে রাখো, তোমাদের সংগ্রহে রাখো। এটা কিন্তু বহু কাজে দেবে তোমাদের বর্তমানে এবং ভবিষ্যতে। তা আর পেছনে দেখতে পাচ্ছ ডাফেন দত্ত বা তুলসী প্রকাশনী বেশ কিছু আরও যে বই আছে যেগুলো ইতিমধ্যে তোমরা হয়তো ব্যবহার করো, প্র্যাকটিস করো। তো মূল যেটা বলার কথা সেটা হচ্ছে একটা ভালো বই সংগ্রহে রাখো, ভবিষ্যতে বা বর্তমানেই হোক তোমাদের কিন্তু কাজে দেবে। যে কোনো ধরনের রাইটিং তোমাদের উপযোগী করে এখানে লেখা আছে, সুতরাং এইটা ব্যবহার করলে বা এর মতো করে তোমরা যদি মাধ্যমিকে লেখো
তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার তোমাদের পাওয়ার চান্স থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।